Subscribe my channel and click the bell icon to get the latest educational videos. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিব্বির আহমেদ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 9 সায়েন্সের একটি খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ কি, অর্থাৎ সেল নিয়ে আমরা ডিসকাস করব আজকে। আর সেল কি এটা নিয়ে পুরো আমরা ডিসকাস করব। এর ভিতরে অর্গ্যানস থাকে, এর ফাংশন থাকে, এর স্ট্রাকচারগুলো ডিসকাস করব। সো ভিডিওতে আমার সাথে থাকুন এবং সেল চ্যাপ্টারটিকে ভালো করে বুঝে নিন। ফ্রেন্ডস, সেল কি? কোষ বাংলা কি বলা হয়? কোষ বলা হয়। এবং এই কোষ কি? কোষ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন, ইট ইজ এ বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। এটা হচ্ছে বেসিক একটি ইউনিট এবং এটি স্ট্রাকচারাল ইউনিট এবং এটি ফাংশনাল ইউনিট। শুধুমাত্র বেসিক ইউনিট নয়, এটা কি ইউনিট? বেসিক, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। এটাকে বোঝার জন্যে আমরা একটি এক্সাম্পল নিয়ে নিই। এটি হচ্ছে একটি বিল্ডিং, যেটি এই ছোট্ট বেসিক ইউনিট, এটাকে বলা হয় বেসিক ইউনিট। এই বেসিক ইউনিট দিয়ে, অর্থাৎ ব্রিক দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমি বলতে পারি এই বড় একটি স্ট্রাকচারের একটি ছোট্ট ইউনিট হচ্ছে এই ইট দিয়ে এই পুরো বিল্ডিংটি তৈরি হয়েছে। ঠিক আছে? সো এটি বেসিক ইউনিট এবং স্ট্রাকচারাল ইউনিট। যেভাবে এই ইটকে আমি এই বিল্ডিংয়ে সাজাবো, ওইভাবে ওই বিল্ডিংয়ের স্ট্রাকচারটি তৈরি হবে, ঠিক না? সো এই স্ট্রাকচারটি ডিপেন্ড কার উপরে করে, অর্থাৎ নির্ভর কার উপরে করে? এই ছোট্ট ইউনিট ব্রিকের উপরে। ঠিক আছে? অর্থাৎ সেল ওই রকমই। সেল হচ্ছে একটি বেসিক ইউনিট, আর এই বেসিক সেল থেকে পুরো একটা অর্গানিজম, অর্থাৎ একটি হিউম্যান বডি, বা বলতে পারেন আমাদের হিউম্যান বডি এইভাবে চলে আসবে। ঠিক আছে? সো এর ফান্ডামেন্টাল ইউনিট কোনটি? যেভাবে বড় বিল্ডিংয়ের একটি ছোট্ট ইউনিট ইট রয়েছে, এভাবে মানুষেরও, আমাদের বডির ছোট্ট ইউনিট হচ্ছে সেল। সেল হচ্ছে একটি লিটল রুম, একটি ছোট্ট একটি রুম। ঠিক আছে? তারপরে এটি হচ্ছে ফাংশনাল ইউনিট। আমরা দেখতে পাই যে মা বাবার চরিত্র, প্যারেন্টসের যে ক্যারেক্টারিস্টিক্স, ওই ক্যারেক্টারিস্টিক্স সন্তানের মধ্যে আসে। অর্থাৎ তার ফাংশনাল ইউনিটগুলো, যেমন মা বাপ যেভাবে কথা বলে, ওর প্যারেন্টস যেভাবে চলাফেরা করে, ওই রকমের কিছু ক্যারেক্টারিস্টিক্স, বিহেভিয়ারাল, ফাংশনাল ক্যারেক্টারিস্টিক, কার্যগত দিক দিয়ে ক্যারেক্টারিস্টিক্সগুলা প্যারেন্টস থেকে সন্তানের মধ্যে চলে আসে। কার কারণে? এই কোষের কারণে। এই জন্যে এটি হচ্ছে স্ট্রাকচারালও এবং ফাংশনাল ইউনিট অফ লাইফ। ফাংশনাল মানে কার্যগত দিক দিয়েও এটি বেসিক ইউনিট। ঠিক আছে? তারপরে এটি স্ট্রাকচারাল মানে আমাদের মা বাপ যেভাবে, ওইভাবেই আমাদের শরীরের গঠন, স্ট্রাকচার অর্থাৎ গঠন আমাদের ওই রকমই হয়। ঠিক না? তো এটা কার কারণে? এটা হচ্ছে কোষের কারণে। ঠিক আছে ফ্রেন্ডস? সো এটা আমরা বুঝে নিলাম যে কোষ হচ্ছে একটি ফান্ডামেন্টাল ইউনিট, একটি বেসিক ইউনিট, একটি ছোট্ট ইউনিট, যেটা দিয়ে একটা পুরা অর্গানিজম, অর্থাৎ একটা পুরা জীবদেহ তৈরি হয়। ঠিক না? সো তারপরে আমরা দেখতে পাই কি? সেলের স্ট্রাকচার। সেলের স্ট্রাকচারের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই যে এখানে বাইরের একটি লেয়ার রয়েছে, ঠিক না? এটা হচ্ছে একটি বেসিক স্ট্রাকচার। এইভাবে তোমরা ড্র করে বুঝতে পারো, বোঝার জন্যে, যে এটি হচ্ছে বাইরের যে আবরণটি, বাইরের যে লেয়ারটি, এটাকে বলা হয় সেল ওয়াল। এটাকে কি বলা হয়? সেল ওয়াল। ঠিক আছে? এই যে সেল ওয়াল, এটা উদ্ভিদ কোষে থাকবে, এটা প্রাণী কোষে থাকবে না, অর্থাৎ প্লান্টসে এটা থাকবে। ঠিক আছে? এটা প্লান্টসে থাকবে, এটা অ্যানিমেলে থাকবে না। ঠিক আছে ফ্রেন্ডস? তারপরে এই যে সেকেন্ড যে লেয়ার যেটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন। প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন, যেটা সেকেন্ড যেটি লেয়ার, সেটি কোথায় থাকবে? সেটি থাকবে অ্যানিমেল সেলে। কোথায় থাকবে? অ্যানিমেল সেলে। এটা তোমরা ইয়াদ রাখবে যে প্লান্ট সেলে কী থাকবে? সেল ওয়াল। ঠিক আছে? আর অ্যানিমেল সেলে কী থাকবে? প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন। অ্যানিমেল সেলে সেল ওয়াল থাকবে না। ঠিক আছে? তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটা, খালি যে জায়গাটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এখানে জেলি লাইক মেটেরিয়াল থাকে, জেলির মতো মেটেরিয়াল থাকবে, সেটিকে কি বলা হয়? সাইটোপ্লাজম বলা হয়। সাইটো মানে হচ্ছে সেল, আর প্লাজম মানে হচ্ছে কি? প্লাজমা। ঠিক আছে? সো সেটি হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম হচ্ছে জেলি লাইক স্ট্রাকচার মেটেরিয়াল, জেলি লাইক যে মেটেরিয়াল, এটাকে কি বলা হয়? সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমকে রক্ষা করে রেখেছে এই লেয়ারটি। ঠিক না? এই লেয়ারটি এবার সাইটোপ্লাজমকে, এই যে সেকেন্ড লেয়ারটি সাইটোপ্লাজমকে আটকে রেখেছে। তো যে লেয়ারটি সাইটোপ্লাজমকে আটকে রেখেছে, সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন
বা সেল মেমব্রেন। তো আমরা এখানে কি পেয়েছি? এখানে পেয়েছি সেল ওয়াল, যে বাইরের আবরণটি, যেটি শক্ত আবরণ, যেটা প্লান্টসের মধ্যে থাকবে, অ্যানিমেলের মধ্যে থাকবে না। সো সেকেন্ড যেটি লেয়ার পেয়েছি সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, যেটা অ্যানিমেলের মধ্যে থাকবে, ঠিক আছে, অ্যানিমেল সেলে এগুলো পাওয়া যায়। আর সাইটোপ্লাজম, যেটি হচ্ছে জেলি লাইক মেটেরিয়াল, ভিতরের মধ্যে যে জেলি লাইক মেটেরিয়াল আছে, এই যে খালি জায়গায়, সেটি হচ্ছে সাইটোপ্লাজম। এবং এই যে মিডিলের লাল যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নিউক্লিয়াস। সেটি কি? নিউক্লিয়াস। ঠিক আছে ফ্রেন্ডস, এই নিউক্লিয়াস কি? এই নিউক্লিয়াস সম্পর্কে আমরা এখন পড়ব। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, নিউক্লিয়াস সেটি কোথায় থাকে? আমরা দেখতে পেয়েছি এর আগের পিকচারে যে নিউক্লিয়াসটি কোষের, এটা হচ্ছে কোষ, যেটি ছোট্ট কোষ, যেটি আমি বলেছিলাম বেসিক ইউনিট, সেটি আমরা খালি চোখে দেখতে পারবো না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটাকে জুম করে দেখতে পারবো। সো এই যে নিউক্লিয়াস কোনটি? সেটি হচ্ছে সেন্টার পার্ট অফ দ্য সেলের যে সেন্টার পার্ট যেটি আছে সেটি হচ্ছে নিউক্লিয়াস, ঠিক না? সো এই নিউক্লিয়াসের সম্পর্কে এখন পড়ব। এই নিউক্লিয়াস এখানে দেখতে পাচ্ছেন, এখানে ছবির মধ্যে, যে নিউক্লিয়াস কীভাবে থাকে, এটা স্ট্রাকচার থাকে ডাবল মেমব্রেন, ঠিক আছে। এই যে সেন্টারের মধ্যে দেখতে পাচ্ছেন একটা মেমব্রেন, আরেকটি মেমব্রেন, এইভাবে দুইটি মেমব্রেন, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্রেন্ডস, এই একটি মেমব্রেন আর ভিতরে আরেকটি মেমব্রেন, এইভাবে দুইটি মেমব্রেন দিয়ে এটি তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ডাবল মেমব্রেন, ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ। তারপরে এর ফাংশন কি? মনে রাখবে, এর নিউক্লিয়াসের ফাংশনটা বড়ই ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের ফাংশন হচ্ছে কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল, যে সেন্টারের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, ঠিক না, এই সেন্টারকে কন্ট্রোল করে কে? নিউক্লিয়াস। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের যে বা মা বাবা বলতে পারেন, মা বাবা থেকে যে ইনফরমেশনগুলা, ইনফরমেশনগুলা ডিএনএর মাধ্যমে আমাদের শরীরে নিয়ে আসে, ঠিক আছে। এটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম যে এটা কি করে? কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল, এটা সেন্টারকে কন্ট্রোল করে, ঠিক আছে। এটা কি করে? স্টোরস হেরিডিটারি ইনফরমেশন, অর্থাৎ ডিএনএ। এটি হচ্ছে বুঝার মেইন, যে এটা সেন্টারের ভিতরে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে ফ্রেন্ডস। কি থাকে? ক্রোমোজোম থাকে, মনে রাখবে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে। এবং সেই ক্রোমোজোম কি করে? যে প্যারেন্টস যে রয়েছে, পূর্বপুরুষ যে রয়েছে, তাদের থেকে ইনফরমেশনগুলা ক্যারি করে নিয়ে আসে, ইনফরমেশন নিয়ে আসবে, অর্থাৎ যে ক্যারেক্টারিস্টিক্স মা বাবার ছিল সেটি সন্তানের মধ্যে নিয়ে আসবে, ওই রকমের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। দেখতে যেরকম বা স্ট্রাকচারাল বা ফাংশনাল যেগুলো আগে বলেছি, সেই জিনিসগুলো কে নিয়ে আসে? এই নিউক্লিয়াসের দ্বারা। এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে এবং এটি ডিএনএ ফর্মে, কোন ফর্মে? ডিএনএ ফর্মে ইনফরমেশনগুলা পূর্বপুরুষ থেকে সন্তানের মধ্যে নিয়ে আসে। আবারও বলি, যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোম ডিএনএ ফর্মে, ডিএনএ হিসাবে আমাদের পূর্বপুরুষ থেকে ইনফরমেশনগুলা, তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলা আমাদের মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে। সো এটা হেরিডিটারি ইনফরমেশন, অর্থাৎ ইনহেরিটেন্স যারা আছেন, প্যারেন্টস যারা আছেন, তাদের থেকে আমাদের মধ্যে ইনফরমেশনগুলা ট্রান্সফার করবে, ঠিক আছে। সো সেটা কাজ হচ্ছে নিউক্লিয়াসের। তারপরে মেক্স আরএনএ এবং প্রোটিন, এটা প্রোটিন তৈরি করবে এবং আরএনএ তৈরি করবে, প্রোটিন নিজে তৈরি করতে পারে, ঠিক আছে। মেক্স রাইবোজোম, আর রাইবোজোম নিয়ে আমরা ডিসকাস করব, রাইবোজোম কী করে অ্যাকচুয়ালি। সো এটা রাইবোজোম তৈরি করবে, ঠিক আছে, কে? নিউক্লিয়াস, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখানে এই যে আমি বলেছিলাম ইনহেরিটেন্স থেকে, এগুলো লেখা আছে এখানে, তোমরা নোট করতে পারো। আর নিউক্লিয়াস সেটি হচ্ছে, প্রথমে বলার ছিল যে নিউক্লিয়াসটি ব্রেইন অফ দ্য সেল। নিউক্লিয়াস কি? সবগুলা কাজ কন্ট্রোল করবে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াস থেকে একটি পুরো অর্গানিজম কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, এই সমস্ত ইনফরমেশনগুলা নিহিত থাকে কার মধ্যে? নিউক্লিয়াসের মধ্যে। এই জন্য নিউক্লিয়াসকে কী বলা হয়? ব্রেইন অফ দ্য সেল। নিউক্লিয়াস আমাদেরকে চালিত করবে, নিউক্লিয়াস ডিসিশন গ্রহণ করবে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এটা হচ্ছে নিউক্লিয়াস কে ডিসকভার করেছিলেন? রবার্ট ব্রাউন, ঠিক আছে। আর সেল ডিসকভার করেছিলেন রবার্ট হুক, ঠিক আছে। তিনি কর্ক সেল, অর্থাৎ গাছের পাতার মধ্যে যেটি সেল দেখেছিলেন সেটি প্রথমে ডেড সেল দেখেছিলেন রবার্ট হুক, ঠিক আছে, যিনি সেল আবিষ্কার করেছিলেন প্রথমে। আর নিউক্লিয়াস আবিষ্কার করেছেন, এখানে ডিসকভার করেছেন কে? রবার্ট ব্রাউন। রবার্ট হুক সেল তৈরি করেছেন, ঠিক আছে। সেল
তিনি গাছের পাতার মধ্যে যেটি কর্ক সেল যেটি তিনি দেখেছেন সেটি তিনি ভেবেছিলেন যেটি মরা সেল, মৃত, কিন্তু সেল এরপরে প্রমাণিত হয়েছে যে সেল কি একটি লিভিং অর্গানিজম, জীবিত। সেল কি থাকবে? জীবিত থাকবে, লিভিং অর্গানিজম। তারপরে দেখতে পাচ্ছি আমরা সেলের মধ্যে দুই ধরনের সেল রয়েছে, একটি হচ্ছে ইউনিসেলুলার মানে যার সিঙ্গেল সেল থাকবে, আর একটি হচ্ছে মাল্টিসেলুলার। ফ্রেন্ডস, ইউনিসেলুলারের মধ্যে কি মেড অফ ওয়ান সেল, এটি একটি সেল দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। আর মাল্টিসেলুলার মধ্যে কি দেখতে পাচ্ছি মেড অফ মোর দেন ওয়ান সেল, একটি সেল থেকে বেশি। ইউনিসেলুলারের মধ্যে চলে আসবে তোমার ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া সেটার একটি সেল। এবং মাল্টিসেলুলারের মধ্যে আমাদের হিউম্যানস চলে আসবে, ঠিক আছে, হিউম্যান বডি মাল্টিসেলুলার। কেন মাল্টিসেলুলার? এখানে লেখা আছে এর উদাহরণ। মাল্টিসেলুলার হওয়ার কারণ হচ্ছে, একটি সেল থেকে বেশি সেল হওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রকমের ফাংশন রয়েছে, ঠিক আছে, যেমন হার্টের, ব্লাড পাম্প করা, কিডনির, নার্ভ সিস্টেমের, ঠিক আছে। তো আলাদা আলাদা ফাংশন করার জন্য, আলাদা আলাদা কার্য করার জন্য আলাদা আলাদা সেল আমাদের জরুরি। আর ছোটো ক্রিয়েচারের জন্যে একটি সেল যথেষ্ট, ঠিক আছে। সো এই জন্যে ব্যাকটেরিয়া, অ্যামিবা, এই হচ্ছে এক্সাম্পল, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলো হচ্ছে ইউনিসেলুলার। আর আমরা অর্থাৎ হিউম্যান বডি হচ্ছে কি মাল্টিসেলুলার। কেননা ইউনিসেলুলারের মধ্যে এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল সেল পারফর্মস অল লাইফ ফাংশন, ইট, রিপ্রোডিউস, ঠিক আছে, ওয়েস্টেজ দেখতে পাচ্ছেন, এগুলা মানে সিঙ্গেল সেল সব কাজগুলা করে ফেলবে, একটি সেল যথেষ্ট। আর এখানে হিউম্যানসের মধ্যে কি দেখতে পাচ্ছি স্পেশালাইজ সেল পারফর্ম ডিফারেন্ট লাইফ ফাংশন, অর্থাৎ আমি যে বলেছি হার্টের আলাদা ফাংশন আছে, কিডনির আলাদা ফাংশন আছে, নার্ভ সিস্টেমের, ব্রেইনের আলাদা আলাদা ফাংশন রয়েছে, অর্থাৎ স্পেশালাইজ সেল রয়েছে, মানে আলাদা আলাদা ফাংশন করার লাগি, আলাদা আলাদা কাজ করার জন্য আলাদা আলাদা স্পেশাল সেল রয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস। সো এই হচ্ছে ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলারের মধ্যে পার্থক্য, ডিফারেন্স, ঠিক আছে। আবারও বলি, ইউনিসেলুলার মানে সিঙ্গেল সেল, মাল্টিসেলুলার মানে মোর দেন ওয়ান সেল। ইউনিসেলুলার মধ্যে সিঙ্গেল সেল সবগুলা কাজ করে ফেলবে, রিপ্রোডিউস, ওয়েস্টেজ, রিমুভ, সবগুলা কাজ করে ফেলবে এই সিঙ্গেল সেল। আর স্পেশালাইজ সেল লাগানো রয়েছে হিউম্যানসের মধ্যে, যেগুলো আলাদা আলাদা ফাংশন করবে আলাদা আলাদা কাজের জন্য, ঠিক আছে। তারপরে এক্সাম্পল কি ইউনিসেলুলারের? এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, ব্যাকটেরিয়া। আর মাল্টিসেলুলারের এক্সাম্পল হচ্ছে হিউম্যানস। এখন আমরা চলে আসছি প্রোক্যারিওট এবং ইউক্যারিওট, ঠিক আছে। প্রোক্যারিওট মানে কি, যে ওল্ড সেলগুলো রয়েছে আমাদের প্রোক্যারিওট, ঠিক আছে, প্রোক্যারিওটস মানে যে ওল্ড সেলগুলো রয়েছে, যে সেলগুলো প্রথমে আবিষ্কার হয়েছিল, ওল্ডেস্ট সেল, যে এটাকে বলা হয় প্রোক্যারিওট। প্রো মানে প্রিমিটিভ, পুরানো, ঠিক আছে, পুরানো সেলগুলোকে এখানে যেমন ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া এটা একটু পুরানো সেল, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রোক্যারিওটস, বুঝে আসছি ফ্রেন্ডস। সো এটাকে একটু জুম করে নিই ভালোভাবে দেখার জন্যে। তো এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে প্রোক্যারিওট সেল এবং ইউক্যারিওট সেলের মধ্যে পার্থক্য। এখন প্রোক্যারিওট সেল কি এবং ইউক্যারিওট সেল কি সেটা একটু আমরা ডিসকাস করে ফেলবো, ঠিক আছে। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ প্রোক্যারিওট সেল এবং ইউক্যারিওট সেলের মধ্যে উদাহরণ, সাইজ জেনারেলি স্মল 1 to 10 মাইক্রোম, এটা তোমাদের বইতে লেখা রয়েছে। আর প্রোক্যারিওট সেলের মধ্যে সাইজ কি থাকে 1 to 10, তার মানে 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10 to the power minus 6 মিটার। এখানে দেখা যাচ্ছে না, তো তোমরা আমি লিখে নিচ্ছি। এখানে সাইজ হচ্ছে এই প্রোক্যারিওটিক সেলের সাইজ কি 1 to 10 মাইক্রন, ঠিক আছে, 1 to 10 মাইক্রোমিটার, ঠিক আছে। তার মানে 1 মাইক্রোমিটার কত হবে 10 to the power minus 6 হবে 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার ইজ 10 to the power minus 6 মিটার, ওকে। আর এগুলার ইউক্যারিওটিক সেলের সাইজ কি, এগুলা জেনারেলি লার্জ, এগুলা হচ্ছে বড়। আর প্রোক্যারিওটিক সেল হচ্ছে ছোট, মানে ব্যাকটেরিয়া ছোট থাকে। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে কি চলে আসবে, ইউক্যারিওটিক সেলের মধ্যে প্লান্ট সেল আর অ্যানিমেল সেল চলে আসবে। এবং প্লান্ট সেল, অ্যানিমেল সেল, এগুলা সেল বড় থাকে, ঠিক আছে। জেনারেলি এগুলার সাইজ কি 5 থেকে 100 মাইক্রোমিটার, ঠিক আছে। তারপরে এখানে মানে প্রোক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়ার ইজ নট ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে।
নিউক্লিয়ার রিজিয়ন যেটা আছে, তোমরা নিউক্লিয়ার রিজিয়ন এখানে ওয়েল ডিফাইন্ড নাই, মানে নিউক্লিয়ার রিজিয়ন এখানে তোমরা দেখতে পারবে না। কোন জায়গায়? প্রোক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়ার রিজিয়ন ভালো করে পরিষ্কারভাবে দেখা যায় না, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয় নোন এস, এটাকে লিখে বলবে নোন এস কি? নিউক্লিয়ার্স, ঠিক আছে? সো যেখানে নিউক্লিয়ার রিজিয়ন ভালো করে দেখা যায় না সেটা হচ্ছে নিউক্লিয়ার্স। আর ইউক্যারিওট সেলের মধ্যে নিউক্লিয়ার রিজিয়ন খুব ভালো করে দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়ার রিজিয়ন ওয়েল ডিফাইন্ড সারাউন্ডেড বাই এ নিউক্লিয়ার মেমব্রেইন। এখানে যে আমি প্রথমে যে দেখিয়েছিলাম যে বাইরের একটি মেমব্রেইন রয়েছে যেটাকে প্লাজমা মেমব্রেইন ওর সেল মেমব্রেইন বলা হয়, এবং এই সেম মেমব্রেইনের ভিতরে নিউক্লিয়াস রয়েছে সেন্টারের মধ্যে। সো ইউক্যারিওটিক সেল অর্থাৎ প্লান্ট সেল অথবা অ্যানিম্যাল সেলের মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস ভালোভাবে দেখা যায়, ওয়েল ডিফাইন্ড রয়েছে, ঠিক আছে? আর এই জায়গায় প্রোক্যারিওটিক সেলের মধ্যে ওয়েল ডিফাইন্ড নয়, ঠিক আছে? সো এটাই ডিফারেন্স, যে এখানে নিউক্লিয়াস থাকবে, মানে সরি নিউক্লিয়াস এখানে ক্লিয়ারলি দেখা যাবে না, আর এখানে নিউক্লিয়াস থাকবে, ওয়েল ডিফাইন্ড দেখা যাবে, যেটা সেল মেমব্রেইন দিয়ে বাউন্ড করা রয়েছে। এই যে এই নিউক্লিয়াসকে এই সেল মেমব্রেইন দ্বারা বাউন্ড করা রয়েছে। সো এখানে লেখা রয়েছে নিউক্লিয়ার রিজিয়ন ওয়েল ডিফাইন্ড অ্যান্ড সারাউন্ডেড বাই এ নিউক্লিয়ার মেমব্রেইন। তারপরে প্রোক্যারিওটিক সেলের মধ্যে ক্রোমোজোম শুধু থাকবে একটি। ক্রোমোজোম কয়টি? একটি, সিঙ্গেল ক্রোমোজোম। আর এখানে ইউক্যারিওটিক সেলের মধ্যে ক্রোমোজোম একটি থেকে বেশি থাকবে, ঠিক আছে? তারপরে প্রোক্যারিওটিক সেলের মধ্যে মেমব্রেইন বাউন্ড সেল অর্গানেলস থাকবে না, অ্যাবসেন্ট থাকবে। তার মানে মেমব্রেইন বাউন্ড সেল অর্গান, এই যে এটা হচ্ছে মেমব্রেইন, আর এর ভিতরে সেল অর্গান থাকবে কিছু, মাইটোকন্ড্রিয়া থাকবে, গোলগি অ্যাপারাটাস, সেটা আমরা পরে ডিসকাস করব। যেরকম হিউম্যান বডির ভিতরে অর্গান রয়, সেল অর্গান, হিউম্যান বডির ভিতরে যেরকম অর্গান থাকে, হার্ট, তারপরে কিডনি, যেমন অর্গান থাকে, ওইভাবে সেলের ভিতরে অর্গান রয়েছে, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র কোন জায়গায়? ইউক্যারিওটসে, প্রোক্যারিওটসে নয়। প্রোক্যারিওটসে ওইভাবে মেমব্রেইন বাউন্ড সেল অর্গানেলস অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে? মানে থাকবে না, সেল অর্গানেলস থাকবে না। আর এর মধ্যে ইউক্যারিওটিক সেলের ভিতরে অথবা প্লান্ট সেল, অ্যানিমেল সেলের মধ্যে কি থাকবে? সেল অর্গানেল থাকবে। বুঝে আসছে ফ্রেন্ডস? সো প্রোক্যারিওটিক সেলের মধ্যে সেল অর্গানেলস থাকবে না, ইউক্যারিওটিক সেলের মধ্যে সেল অর্গানেল থাকবে। প্রোক্যারিওটিক সেল কি থাকে? জেনারেলি 1 to 10 মাইক্রোমিটার, আর ইউক্যারিওটিক সেল 5 to 100 মাইক্রোমিটার। নিউক্লিয়ার রিজিয়ন এখানে ওয়েল ডিফাইন্ড নয়, এখানে নিউক্লিয়ার রিজিয়ন ওয়েল ডিফাইন্ড। এখানে ক্রোমোজোম সিঙ্গেল থাকবে, এখানে ক্রোমোজোম এক থেকে বেশি থাকবে। এখানে মেমব্রেইন বাউন্ড সেল অর্গানেলস থাকবে না, এখানে মেমব্রেইন বাউন্ড, মানে এই যে বাইরের মেমব্রেইনটা, এই মেমব্রেইন দিয়ে কভার করা আছে, মেমব্রেইন বাউন্ড সেল অর্গানেলস, এইভাবে ভিতরে সেল অর্গানেলস থাকবে, ঠিক আছে? তারপরে আমরা পরের পেজে চলে যাই। সো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন ইউক্যারিওটসের মধ্যে কি? ইউক্যারিওটসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লান্ট সেল আর অ্যানিমেল সেলের মধ্যে পার্থক্য, ঠিক আছে? মানে এগুলার একটি পার্থক্য আমরা ভালোভাবে ডিসকাস করে নিব। সো ইউক্যারিওটসের মধ্যে চলে আসবে প্লান্ট সেল এবং অ্যানিমেল সেল, ঠিক আছে? ইউক্যারিওটসের যে নিউক্লিয়াস, সেটা দেখা যায়, এই যে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এখানেও নিউক্লিয়াস দেখা যাচ্ছে, আমি বলেছিলাম ওয়েল ডিফাইন্ড থাকে, ঠিক আছে? সো এখানে দেখো প্লান্ট সেলের ভিতরে দুইটা জিনিস এখানে প্রথমে ডিসকাস করে নেই, একটু ভালোভাবে জুম করে ডিসকাস করে নিই। প্লান্ট সেলের ভিতরে অনেকগুলো জিনিস আছে, অ্যানিমেল সেলের ভিতরে অনেকগুলো জিনিস আছে। প্লান্ট সেলের ভিতরের যে সেল অর্গানেলস, এবং এটি হচ্ছে অ্যানিমেল সেলের ভিতরে সেল অর্গানেলস। সেল ওয়াল থাকবে প্লান্টসের মধ্যে। আমরা আগে প্রথমেই ডিসকাস করেছিলাম যে প্লান্টসের ভিতরে সেল ওয়াল থাকে, মানে বাইরের যে এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, এখানে বাইরের একটি মেমব্রেইন রয়েছে, ঠিক না? আর ভিতরে আরেকটি মেমব্রেইন রয়েছে। ভিতরের মেমব্রেইন হচ্ছে সেল মেমব্রেইন, এই যে ভিতরেরটি, এটি হচ্ছে সেল মেমব্রেইন, ঠিক না? এই যে সেল মেমব্রেইন কোনটি? এই যে এইটা হচ্ছে সেল মেমব্রেইন। আর বাইরে আমরা দেখতে পাচ্ছি একটা মোটা সোটা একটি লেয়ার রয়েছে, কভার রয়েছে, সেটাকে বলা হয় সেল ওয়াল, যেটা অ্যানিমেল সেলে নাই। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, অ্যানিমেল সেলে এটি সেল, এই যে কভারটি নেই। কিন্তু প্লান্ট সেলের ভিতরে, উদ্ভিদ কোষের ভিতরে এই যে সেল ওয়াল রয়েছে, ঠিক না? কিন্তু অ্যানিমেল সেলের মধ্যে, প্রাণী কোষে এই সেল ওয়াল নাই। তো আমরা একটি পার্থক্য পেয়ে গেলাম যে প্লান্ট সেলের মধ্যে সেল ওয়াল রয়েছে আর অ্যানিমেল সেলের মধ্যে সেল ওয়াল নেই, ঠিক না? সো কী জন্য এই সেল ওয়াল? দেখতে পাচ্ছ যে প্লান্ট সেলের যে স্ট্রাকচারটি, ফ্রেন্ডস এটা হচ্ছে প্লান্ট সেল, এর স্ট্রাকচারটি দেখো একটু শক্ত, ঠিক না? শক্ত রকমের রিজিড টাইপ। আর অ্যানিমেল সেলেরটা স্ট্রাকচারটা দেখো, এটা বেলুনের ভিতরে কীভাবে যেন
একটি জেলির মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটি নরম। সো স্ট্রাকচার শক্ত, এজন্যে বাইরে সেল ওয়াল লাগানো রয়েছে, আরেকটি কাভার লাগানো আছে, এই জন্যে এর স্ট্রাকচারটা, এর গঠন হচ্ছে শক্ত, আর এটার গঠন হচ্ছে একটু নরম, যেহেতু একটি সেল মেমব্রেন দিয়ে, যেহেতু আমাদের হাতের টিস্যুগুলা, হাতের স্কিনগুলোর মধ্যে তোমরা এভাবে ধরে রাখতে পারো যে এগুলো এত শক্ত থাকে না, ঠিক আছে। তার মানে প্লান্ট অ্যানিমেল সেলের এত শক্ত থাকবে না, সখ্ত থাকবে না, কিন্তু প্লান্ট সেলের শক্ত থাকবে, ঠিক না। তারপরে দেখা যাচ্ছে প্লাস্টিড, প্লান্ট সেলের ভিতরে প্লাস্টিড রয়েছে। তো প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে যার কারণে, যার ভিতরে কি থাকে, ক্লোরোফিল থাকে, ঠিক না। যার ভিতরে কি থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে। আর ক্লোরোপ্লাস্ট ওই প্লাস্টিডের মধ্যে থাকবে যেখানে ক্লোরোফিল রয়েছে, ঠিক না। প্লাস্টিড আর ক্লোরোপ্লাস্ট প্রায় সেমই। এখানের ভিতরে কি রয়েছে, পাতার ভিতরে যে বক্স লাইক স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে প্লাস্টিড, এই প্লাস্টিডের ভিতরে কি থাকে, ক্লোরোফিল থাকে, যার কারণে কি হয়, ফটোসিনথেসিস হয়, সালোক সংশ্লেষণ হয়। তোমরা জানো ফটোসিনথেসিসের বিষয়ে, যে উদ্ভিদ সূর্যের আলোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের উপস্থিতিতে জল এবং কার্বন ডাইঅক্সাইড মিলে যে খানি তৈরি করে, যে ফুড তৈরি করে, যে খাদ্য তৈরি করে, সেটাকেই কি বলা হয়, ফটোসিনথেসিস। সো প্লাস্টিডের ভিতরে ক্লোরোফিল থাকে এবং এই ক্লোরোফিল থাকার জন্য ফটোসিনথেসিস সম্ভব হয়, ঠিক না। সো প্লান্টসের ভিতরে কি রয়েছে, প্লাস্টিড রয়েছে, অ্যানিমেলের ভিতরে প্লাস্টিড নেই। সো আমরা আরও পার্থক্য পরে পড়ব। সো এই কিছু বেসিক এই জিনিসগুলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। নাও আমরা চলে যাই নেক্সট, এখানে প্লাস্টিড সম্পর্কে একটু পড়ে নিই, যেহেতু ফটোসিনথেসিস বলেছি। এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিড, এই প্লাস্টিডের ভিতরে এখানে এই যে ক্লোরোপ্লাস্ট থাকে, কী থাকে, এই যে ক্লোরোপ্লাস্ট, এটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটি প্লাস্টিডের ভিতরে থাকবে। আর এই ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকবে, ক্লোরোফিল থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস। ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকবে, ক্লোরোফিল থাকবে। ক্লোরোপ্লাস্ট আর ইম্পর্টেন্ট ফর ফটোসিনথেসিস ইন প্লান্টস। ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল রয়েছে এবং ক্লোরোফিল দিয়ে কি হয়, ফটোসিনথেসিস হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, দ্য ইন্টারনাল অর্গানাইজেশন অফ দ্য প্লাস্টিড কনসিস্ট অফ নিউমারাস মেমব্রেন লেয়ার্স এমবেডেড ইন এ ম্যাটেরিয়াল কল্ড স্ট্রোমা। এই যে এখানে নিউমারাস অনেকগুলা কি দেখা যাচ্ছে, লেয়ার দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়, স্ট্রোমা বলা হয়, ঠিক আছে ফ্রেন্ডস, এটাকে কি বলা হয়, স্ট্রোমা। তারপরে এখানে দে আর প্রেজেন্ট অনলি ইন প্লান্ট সেল। প্লাস্টিড কোথায় থাকবে, শুধুমাত্র প্লান্ট সেলের মধ্যে থাকবে, আর হয়তো থাকবে ক্রোমোপ্লাস্ট হয়ে, না হয় লিউকোপ্লাস্ট হয়, ঠিক আছে। লিউকোপ্লাস্ট আর প্রাইমারি অর্গানেলস ইন উইচ ম্যাটেরিয়াল সাচ এ স্টার্চ, অয়েল, প্রোটিন গ্রেনিউলস আর স্টোরড। লিউকোপ্লাস্টে কি হয়, এই প্লাস্টিড এখানে কি জমা হয়, স্টার্চ জমা হবে, অয়েল জমা হবে, প্রোটিন জমা হবে, এগুলা এখানে জমা হবে। আর ক্রোমোপ্লাস্ট যেটি আছে সেটার ভিতরে ক্লোরোপ্লাস্ট রয়েছে, যেটি কি করবে, ফটোসিনথেসিস করবে, ফটোসিনথেসিস করবে আর ফুড জমা করবে ওই জায়গায়, ঠিক আছে, লিউকোপ্লাস্টে। সো সেগুলো আমরা দেখে নিলাম। সো ফ্রেন্ডস, নাও আমরা ডিসকাস করব সেল অর্গানেলসের বিষয়ে, ঠিক আছে। সেল অর্গানেলস কি, সেলের ভিতরে সেল নিজে নিজে সারভাইভ করবে, সে আমাদের শরীরকে জিন্দা রাখবে, বিভিন্ন কার্যকলাপ করবে, সেগুলো নিয়ে ভালো করে ডিসকাস করব। এবং কিভাবে করবে, এটা সেলের ভিতরে কে ফাংশন করে আমরা আসলে জানি না, সেটা হচ্ছে সেলের ভিতরে থাকা সেল অর্গানেলসগুলা। যেভাবে আমাদের বডির ভিতরে অর্গেন রয়েছে, হার্টের কাজ রয়েছে, ব্রেইনের কাজ, যেমন বিভিন্ন অর্গেন রয়েছে যেগুলা অনেকগুলা কাজ করতেছে, ঠিক না, আলাদা আলাদা ফাংশন করে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখতেছে এবং লাইফ প্রসেস চলছে। ঠিক ওইভাবে এই অর্গ্যানসের ভিতরে রয়েছে সেল, এবং এই সেল বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য এবং শরীরকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের কার্যকলাপ করে থাকে। এবং এই বিভিন্ন রকমের কার্যকলাপ কি দিয়ে করে, তার ভিতরে থাকা অর্গ্যান দিয়ে করে। যেভাবে আমাদের শরীরের ভিতরে যে অর্গ্যানগুলো কাজ করছে যেরকম, ওইভাবে সেলের ভিতরে অর্গ্যানস রয়েছে যেগুলা অনবরত কাজ করছে, সেজন্য আমাদের বেঁচে থাকা সম্ভব হয়েছে, ঠিক না। সো এই অর্গ্যানস নিয়ে, এই কতগুলো সেল অর্গানেলস রয়েছে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট যে সেল অর্গানেলস রয়েছে সেটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি আর শর্ট ফর্মে বলতে পারি এটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমি সাধারণত আমরা ম্যানুফ্যাকচারার বলবো। কি বলবো, ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার কি, যে ম্যানুফ্যাকচার অর্থাৎ যে তৈরি করবে, কি করবে, তৈরি করবে, সৃষ্টি করবে। এটা কি সৃষ্টি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেলের ভিতরে
একটা হচ্ছে দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী জন্যে, এখানে আমি একটু জুম করে দেখিয়ে দিই। ফ্রেন্ডস দেখো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটি সেটি একটু দানা দানা টাইপ রয়েছে, ঠিক না, রাফ সারফেসটা তার রাফ, সমান নয়। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে দেখতে কীরকম লাগছে, একদম স্মুথ লাগছে না, কোনো দানা নাই এখানে। সো দানা যেটি সেটি হচ্ছে রাইবোজোম। আমি বলেছিলাম রাইবোজোম বিষয়ে বলবো, রাইবোজোম থাকে এর ভিতরে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কী থাকে, এখানে দানা দানা রয়েছে রাইবোজোম, এবং এই রাইবোজোম কি করবে, প্রোটিনকে সিনথেসাইজ করবে, অর্থাৎ প্রোটিন তৈরি করবে, ঠিক আছে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে, ফ্যাটস তৈরি করবে। প্রোটিন তৈরি করবে কে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাটস তৈরি করবে। সো আমরা পেয়েছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, এক ধরনের হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে রাইবোজোম রয়েছে, উইচ আর প্রেজেন্ট ইন অল অ্যাক্টিভ সেল অল দ্য সাইডস অফ প্রোটিন ম্যানুফ্যাকচার। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে রাইবোজোম রয়েছে, এবং এই রাইবোজোম প্রোটিন ম্যানুফ্যাকচার করবে, কি তৈরি করবে, প্রোটিনকে তৈরি করবে, ঠিক আছে। আর এটার স্ট্রাকচার, এটা হচ্ছে তার স্ট্রাকচার ফ্রেন্ডস, এটা হচ্ছে তার স্ট্রাকচার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ এ লার্জ নেটওয়ার্ক অফ মেমব্রেইন বাউন্ড টিউবস অ্যান্ড শিটস। এটা দেখতে কীরকম, এটা লার্জ মেমব্রেইন অফ টিউব অ্যান্ড শিটস, টিউবগুলা শিটসের মতো না, থলির মতো, ব্যাগের মতো। ইট লুকস লাইক লং টিউবলস অর রাউন্ড অর অবলংস ব্যাগস। সো এগুলা ব্যাগসের মধ্যে দেখা যাচ্ছে, এটা স্ট্রাকচারগুলারে টিউব স্ট্রাকচার। সো এটা তার স্ট্রাকচার। কোয়েশ্চেন যদি আসে যে স্ট্রাকচার বর্ণনা করে, এটা হচ্ছে তার স্ট্রাকচার নিয়ে ডিসকাশন, এখানে স্ট্রাকচার নিয়ে বলা হচ্ছে। আর তার ফাংশন কি, তার ফাংশন হচ্ছে, অর্থাৎ কার্য কি, কার্য হচ্ছে প্রোটিন তৈরি করা। কে তৈরি করবে, রাফ এন্ডোপ্লাজমিকের মধ্যে কে তৈরি করবে, রাইবোজোম, ঠিক আছে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি হেল্প করবে, ম্যানুফ্যাকচার অফ ফ্যাট মলিকুলস, ফ্যাট মলিকুল অর্থাৎ লিপিড বলতে পারো, এটা তৈরি করবে কে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে সাম অফ দিস প্রোটিনস অ্যান্ড লিপিডস হেল্প ইন বিল্ডিং দ্য সেল মেমব্রেইন, দিস প্রসেস ইজ নোন এজ মেমব্রেইন বায়োজেনেসিস। মেমব্রেইন বায়োজেনেসিস কি, মেমব্রেইন বায়োজেনেসিস হচ্ছে কিছু প্রোটিন এবং লিপিডস যেগুলো হেল্প করে বিল্ডিং দ্য সেল মেমব্রেইন। এই যে সেল যেটা আছে, এর যে মেমব্রেইন যে আছে, বাইরের যে লেয়ার আছে, আমি দেখিয়ে দিয়েছিলাম, এটার বিল্ডিংয়ের জন্য, এটার বিল্ড করার জন্যে সেল মেমব্রেইনকে হেল্প করবে কে, প্রোটিনস এবং লিপিডস, যাতে করে এই সেল মেমব্রেইন টিকে থাকে। সেই জন্য এই যে প্রসেসটা, যে প্রসেসে সেল মেমব্রেইনকে বিল্ড করবে কে, প্রোটিন এবং লিপিডস, এই প্রসেসকেই বলা হয় মেমব্রেইন বায়োজেনেসিস। সো ফার্স্ট আমরা পড়ে নিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটার কাজ হচ্ছে প্রোটিন এবং ফ্যাটস তৈরি করা। তারপরে আমরা চলে যাব সেকেন্ড, যেটি কি করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে, সেটি এই পিকচারে আসে নাই, সেটা আমরা ডিসকাস করে নিব। সেটি হচ্ছে গোলগি অ্যাপারেটাস। নেক্সট কি, গোলগি অ্যাপারেটাস। গোলগি অ্যাপারেটাস কি করে, গোলগি অ্যাপারেটাস এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে প্রোটিন এবং ফ্যাটস তৈরি হয়, ঠিক না, এবং তারপরে সেটি ট্রান্সফার হয় কোন জায়গায়, গোলগি অ্যাপারেটাসের মধ্যে। এবং গোলগি অ্যাপারেটাসের কাজ কি, গোলগি অ্যাপারেটাসের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট করা। এটা কি, গোলগি অ্যাপারেটাস কি, ট্রান্সপোর্ট। ফ্রেন্ডস, আমি লাইসোজোম নিয়ে ডিসকাস করছি না, লাইসোজোমের আগে যেটি, সেটি হচ্ছে গোলগি অ্যাপারেটাস, এটা নিয়ে ডিসকাস করছি। যেহেতু এটার মধ্যে এই পিকচার আসে নাই, সো আমি ডিসকাস করে ফেলেছি। ট্রান্সপোর্টার কাজ করে কে, গোলগি অ্যাপারেটাস। যে জিনিসগুলা তৈরি হয়েছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, এগুলাকে ডিসপ্যাচ করে, যেভাবে অন্যান্য কোম্পানিগুলা যেভাবে জিনিসগুলা ট্রান্সপোর্ট করে, ঠিক না, ঠিক ওইভাবে গোলগি অ্যাপারেটাস কী করবে, ট্রান্সপোর্টের কাজ করবে। যে জিনিসগুলো এসেছিলো এটাকে মডিফিকেশন করবে, কি করবে, মডিফিকেশন, ইয়াদ রাখবে মডিফিকেশন, তারপরে প্যাকেজ, মডিফিকেশন, প্যাকেজ, প্যাক করার কাজ, তারপরে ডিসপ্যাচ করার কাজ। তোমরা বইতে এগুলো রয়েছে, তোমরা এগুলো পড়ে নিবে। তারপরে আরেকটি কাজ হচ্ছে গোলগি অ্যাপারেটাসে, যে কমপ্লেক্স যে কার্বোহাইড্রেটস, এটাকে সিম্পল সুগারে কনভার্ট করবে। যেগুলো আমরা খাদ্য খাই, খাদ্যের বড় বড় টুকরাকে ছোটো টুকরায় পরিণত করবো কে, গোলগি অ্যাপারেটাস। সো গোলগি অ্যাপারেটাস বেসিক্যালি ট্রান্সপোর্টারের কাজ করে, যেগুলো ফ্যাটস মলিকুল এগুলো সিনথেসাইজ হয়ে এটাকে কী করবে, ট্রান্সপোর্ট করবে, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, মডিফিকেশন করবে, প্যাকেজিং করবে, প্যাকেজও করবে,
তারপরে এটাকে ডিসপ্যাচও করবে, অন্য জায়গায় ছেড়ে দিবে। সো এটা হচ্ছে গোলগি অ্যাপারেটাসের কাজ। তারপরে আমরা চলে আসি লাইসোজোম। লাইসোজোম আর মেমব্রেন বাউন্ড সেক্স ফিল্ড উইথ ডাইজেস্টিভ এনজাইম, দিস এনজাইমস আর মেড অফ আরইআর। তো লাইসোজোমসের ভিতরে এটা ওয়াটার লাইক দেখতে পাচ্ছ, যেটাকে বলা হয় SACS, সেক্স ফিল্ড উইথ ডাইজেস্টিভ এনজাইম। এগুলোর ভিতরে ডাইজেস্টিভ এনজাইম থাকে, যেগুলো ডাইজেশনের জন্য, যে এনজাইমগুলা ডাইজেশন করার জন্য অর্থাৎ খাদ্যকে পাচন করার জন্য হেল্প করে, ওটাকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম। দিস এনজাইমস আর মেড অফ বাই আরইআর। সো এই যে এনজাইমগুলো, এটা তৈরি কার দ্বারা তৈরি হয়েছে? আরইআর দ্বারা, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা তৈরি হয়েছে। সেটা স্ট্রাকচারালি এর লাইসোজোমের ভিতরে থাকবে। লাইসোজোমস আর মেমব্রেন বাউন্ড সেক্স ফিল্ড উইথ ডাইজেস্টিভ এনজাইম, ঠিক আছে? তো এটার ভিতরে ডাইজেস্টিভ এনজাইম থাকে। লাইসোজোম আর এ কাইন্ড অফ ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম অফ দ্য সেল। লাইসোজোম কী করবে? লাইসোজোমে ক্লিনারের কাজ করবে, ঠিক আছে? ট্রান্সপোর্টারের কাজ কে করেছিল? গোলগি অ্যাপারেটাস। ম্যানুফ্যাকচারের কাজ কে করেছিল? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গ্লাইসোজোম কী করবে? সেলকে ক্লিন করার কাজ করবে, ঠিক আছে? সেলকে যাতে ক্লিন করার রাখে। লাইসোজোম হেল্প টু কিপ দ্য সেল ক্লিন বাই ডাইজেস্টিং এনি ফরেন মেটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ অন আউট সেল অর্গানেলস। কোনো সেল অর্গানেলস, যে সেল অর্গানেলস সেলের ভিতরে সেল অর্গানেলস যেটি নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে কী করে ফেলবে? ডাইজেস্ট করে ফেলবে, খেয়ে ফেলবে, ঠিক আছে? লাইসোজোম ব্রেক দেম আপ এজ দে কন্টেন পাওয়ারফুল ডাইজেস্টিভ এনজাইমস। সো লাইসোজোম কী করবে? এই যে ফরেন যে ম্যাটেরিয়ালগুলো, সেলের ভিতরে যে অন্যান্য ম্যাটেরিয়ালগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলা পাওয়ারফুল ডাইজেস্টিভ এনজাইম যেহেতু রয়েছে তার মধ্যে, এগুলা সে কী করবে? সে ওই এনজাইম দিয়ে ওই সেলগুলাকে খেয়ে ফেলবে, ডাইজেস্ট করে ফেলবে। When the cell gets damaged, lysosome may burst and the enzyme digest their own cell. Therefore, lysosome are also known as suicide bags of a cell. যখন সেলগুলা ড্যামেজ হয়ে যাবে, লাইসোজোম কী হবে? লাইসোজোম বাস্ট হয়ে যাবে এবং দ্য এনজাইম ডাইজেস্ট দেয়ার ওন সেল। সো যখন এনজাইম কী করবে? তার নিজের সেলকে সে খেয়ে ফেলবে। সে তো অন্য সেলকে খেয়ে ফেলতো না। যখন সে নিজেও ড্যামেজ হয়ে যাবে, নিজের সেল যখন ড্যামেজ হয়ে যাবে, তখন তার ভিতরের এনজাইম তার সেলকে খেয়ে ফেলবে। সো তার সেলকে পরিষ্কার করে ফেলবে। সো এই যে প্রসেস, নিজেকে সে খেয়ে ফেলছে, এই প্রসেসকে বলা হয় সুসাইড। সুসাইড না, যে নিজেকে খেয়ে ফেলছে, মেরে ফেলছে। সো এই জন্যে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী তৈলি, অর্থাৎ সুসাইডাল ব্যাগস বলা হয়। সে নিজেকে হত্যা করে ফেলে, খেয়ে ফেলে, ঠিক আছে ফ্রেন্ডস? সো এখন আমরা লাইসোজোম পরে চলে যাব কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। এই চলে আসছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি? আজকে সেল অর্গানেলস ডিসকাস করব, এরপরে পরের পার্ট 2তে বাকি অংশগুলো চলে আসবে, ঠিক আছে? যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়াকে জেনারেলি পাওয়ার হাউস বলা হয়, যেখানে আমাদের শক্তি উৎপন্ন হয়। খাদ্য খাওয়ার পরে যে জায়গার মধ্যে গিয়ে, সেখানে গিয়ে শক্তি উৎপন্ন হয় সেলের ভিতরে থাকা মাইটোকন্ড্রিয়াতে। সো এর স্ট্রাকচার আমি সবগুলো বলবো, তোমাদের স্ট্রাকচারগুলো দেখিয়ে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি স্ট্রাকচারটি বলে দিই। মাইটোকন্ড্রিয়া হ্যাভ 2 মেমব্রেন কাভারিংস ইনস্টেড অফ জাস্ট 1। মাইটোকন্ড্রিয়া এই যে দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়া এটার মধ্যে 2টি কাভার রয়েছে, 2টি, ঠিক আছে? দ্য আউটার মেমব্রেন ইজ ভেরি পরাস ওয়াইল দ্য ইনার মেমব্রেন ইজ ডিপলি ফোল্ডেড। যে আউটার যে মেমব্রেন রয়েছে সেটি হচ্ছে একটু পরাস, ঠিক না? মানে কোনো কিছু এখানে আসা যাওয়া করতে পারবে। কি আসা যাওয়া করতে পারবে নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব। তারপরে ওয়াইল দ্য ইনার মেমব্রেন ইজ ডিপলি ফোল্ডেড, ইনার মেমব্রেনগুলো ফোল্ড করা রয়েছে, দেখতে পাচ্ছ। মাইটোকন্ড্রিয়া আর নোন এজ পাওয়ার হাউস অফ দ্য সেল, যেখানে পাওয়ার হাউস, যেখানে শক্তি উৎপন্ন হয়। ফাংশন কি? ফাংশন হচ্ছে দ্য এনার্জি রিকোয়ার্ড ফর ভেরিয়াস কেমিক্যাল অ্যাক্টিভিটিস নিডেড ফর লাইফ রিলিজড by mitochondria in the form of adenosine triphosphate nucleus. ATP is known as the energy currency of the cell. এই মাইটোকন্ড্রিয়াতে কি হয়? মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয় বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন করার পর। তারপরে এই যে শক্তির নাম হচ্ছে ATP, অর্থাৎ এডিনোসাইন ট্রাইফসফেট, ঠিক আছে? এই শক্তির কারেন্সির নাম হচ্ছে ATP, ঠিক আছে? তারপরে মাইটোকন্ড্রিয়া আর স্ট্রেঞ্জ অর্গানেলস ইন দ্য সেন্স দ্যাট দে হ্যাভ দেয়ার ওন ডিএনএ অ্যান্ড রাইবোজোম। এটা একটা স্ট্রেঞ্জ অর্গ্যানস, যার নিজস্ব কি আছে? রাইবোজোম এবং ডিএনএ রয়েছে, ঠিক আছে? ডিএনএ এবং তার নিজস্ব রাইবোজোম রয়েছে। এই জন্যে দেয়ারফর মাইটোকন্ড্রিয়া আর এবল টু মেক সাম অফ দেয়ার প্রোটিনস অলসো। সো মাইটোকন্ড্রিয়া নিজেই সে তার প্রোটিন তৈরি করতে পারে, ঠিক আছে? সো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপরে ভ্যাকুলস নিয়ে নেক্সট ডে ডিসকাস করা হবে। এখন সেল অর্গানেল সব ডিসকাস হয়ে গিয়েছে। আমি একবার ওই স্ট্রাকচারটি দেখিয়ে দিই। অ্যানিমেল সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া।
সো এই যে ফ্রেন্ডস, এটি হচ্ছে স্ট্রাকচার, দেখতে পাচ্ছ স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। এই যে গোলগি ভেসিকলস মানে গোলগি অ্যাপারাটাস, ঠিক আছে। এই যে গোলগি অ্যাপারাটাসটা বলে গিয়ে বলি নাই, এখানে এক জিনিস ছেড়ে দিয়েছি, সেটি হচ্ছে যে গোলগি অ্যাপারাটাসের স্ট্রাকচারটি আমি বলি নাই হয়তো। সো স্ট্রাকচারটা তোমরা এখানে দেখে ফেলো যে তার স্ট্রাকচার কীরকম। গোলগি স্ট্রাকচার, এই যে প্যারালাল শিট, প্যারালাল টিউবস রয়েছে না এখানে, এইভাবে এইভাবে একটির পর একটি এইভাবে টিউবস রয়েছে, যে দেখতে পাচ্ছ। সো এটি হচ্ছে গোলগি অ্যাপারাটাসের স্ট্রাকচার, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ। তারপরে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যেও রয়েছে যেটা স্মুথ, দানা দানা নেই, যেটা দানা দানা রয়েছে সেটি হচ্ছে রাফ, যেটাতে দানা দানা আছে সেটি হচ্ছে রাফ, যেটা দানা দানা নেই সেটি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে নিউক্লিয়াস, দেখতে পাচ্ছ অ্যানিমেল সেলের কি, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। আর মানে ভিতরেরগুলো নিউক্লিয়স বলা হয়, নিউক্লিওলাস, আর এটা হচ্ছে পুরা নিউক্লিয়াস। তারপরে মাইটোকন্ড্রিয়া, এই যে ডিসকাস করেছিলাম মাইটোকন্ড্রিয়া যেখানে শক্তি উৎপন্ন হয়, সেটা স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। এই যে মাইটোকন্ড্রিয়া, বইয়ের ভিতরে সবগুলো রয়েছে, তোমরা গিয়ে ভালো করে এগুলো চেক করতে পারো, ঠিক আছে। তারপরে এই যে ইয়েলো কালারের যেটি দেখতে পাচ্ছ, যে বলেছিলাম জেলি লাইক ম্যাটেরিয়াল, সেটি হচ্ছে সাইটোপ্লাজম। এটি কি সাইটোপ্লাজম, ঠিক না। তারপরে আর কি রইলো, এই যে ফ্রেন্ডস, এটা হচ্ছে সেল মেমব্রেন ওর প্লাজমা মেমব্রেন। এই যে এটা কি বলা হয়, সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন, বাইরের যে মেমব্রেন যেটা আছে, বাইরের যে কভার যেটা রয়েছে সেটাকে বলা হয় সেল মেমব্রেন ওর প্লাজমা মেমব্রেন। সো এই যে গোলগি অ্যাপারাটাস, আবারও এখানে দেখা যাচ্ছে গোলগি অ্যাপারাটাস, এইভাবে টিউবলাইট স্ট্রাকচার বলেছি, গোলগি অ্যাপারাটাসের এইরকম থাকবে, ঠিক আছে। তোমরা গিয়ে ভালো করে দেখে নেবে, বইতে সব রয়েছে এগুলোর স্ট্রাকচার। এটা হচ্ছে প্যারালাল টিউবস, তার স্ট্রাকচার কীরকম, এরকম প্যারালাল টিউবস থাকে গোলগি অ্যাপারাটাসে। সো আমি বলে দিয়েছি এর কাজ কি, এর কাজ হচ্ছে যেগুলো ফুড সিনথেসাইজ হয়েছিল, প্রোটিন ফ্যাটস, এগুলোকে ট্রান্সপোর্ট করা। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিও অনেক লম্বা হয়েছে, পার্ট 2তে সেল চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমার মনে হয়। সো পার্ট 2তে সেল চ্যাপ্টারের বাকি কথাগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।